আজকের গল্প ডিভোর্স। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। কমল আর আরতি ঠিক যেন কপোত কপোতি। সারাটা দিন বকবকম। এত কথা এত গল্প যে প্রখ্যাত সাহিত্যিকরাও হার মেনে নেবে অনায়াসে। প্রায় পাশাপাশি দুটি বাড়িতে থাকে, জন্মের হিসাবে একদিনের ফারাক। গাঙ্গুলি বাড়িতে যেদিন ছেলে হওয়ার জন্য সারা পাড়াতে মিষ্টি বিতরণ হলো, তার পরের দিনই দত্তবাড়িতে যেন মা লক্ষ্মীর আবির্ভাবে শঙ্খধ্বনি বেজে উঠল। দুবাড়ির হৃদ্যতা যেন আরও শাখায় শাখায় ফুলে ফুলে ভরে উঠতে লাগলো। দিন মাস বছর কাটার সাথে সাথে বেড়ে উঠতে লাগলো দুজনে। স্কুলে ভর্তির দিনও এসে গেল। হাত ধরে পথ হাঁটার সেই শুরু। কলেজ জীবনেও একই ধারা বজায় থাকলো। দুই একটা ব্যতিক্রমী চোখ ছাড়া সবার এটা চোখ সওয়া হয়ে গেছে। কলেজেরও সবাই এতে ধাতস্থ হয়ে গেছে। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলের জন্য দুবাড়ির আত্মীয়তার বন্ধনে জড়ানোর ইচ্ছেটা বাস্তবে রূপ পাওয়ার অবস্থায় এলো, সামাজিক বর্ণপ্রথার কোনো বাধা না পেয়েই। তবে পাত্রপাত্রীর মনের কথাটা এখনও সরাসরি জানাই হয়নি। বর্তমান যুগের ভাষা এই বলে যে আজ হাত ধরে ঘুরলেও সেটা সারা জীবন ধরে নাও চলতে পারে। কিন্তু এক্ষেত্রে দুটি পরিবারের সদস্যরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, নিদেন পক্ষে দু একটা শত্রুও যদি বা থাকে, সবাই ওদের বৈবাহিক জীবন সুখের ছাড়া আর কিছু ভাবতে পারে না। একই বয়স, একই পরিবেশে বেড়ে ওঠা, একই স্কুল কলেজে পড়াশোনা, তবুও মানসিক ধ্যান ধারণা বা বহিঃপ্রকাশে একটু পার্থক্য রয়েই গেছে। হয়তোবা এটা জিনগত বৈশিষ্ট্যের কারণে। যেমন কমল মন্দির দেখলেই ভিতরে কি দেবদেবী আছে না জেনেই প্রণাম করে, বা আলু পটল মাছের বাজার করলেও কেজি প্রতি দাম জানে না। অন্যদিকে আরতি মন্দিরের কারুকাজ ভালো লাগলেই অন্তত মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে, বা সোনার দোকানও প্রায় মাছের বাজারের মতো ওজন চায় আর দরদাম করতেই থাকে। দুজনেই ইঞ্জিনিয়ার হওয়ার পর একই আইটি কোম্পানিতে চাকরি নিয়েছে। মাঝে 2 বছরের জন্য কোম্পানি ওদের বিদেশে পাঠিয়েছিল। ওখানে লিভ টুগেদারই বেশ কিছু টাকা জমাতে সাহায্য করেছিল। ফেরত আসার পর দেখলো কমলের বাবা গত 1 বছর ধরে ক্যান্সারে ভুগছে। সব কথা জানিয়ে ওদের কেউই বিব্রত করতে চায়নি। আরতির মা বাবাই খুব সাহায্য করেছে। অসুখটা অনেকটাই অগ্রিম পর্যায়ে চলে গেছে, মেডিক্লেম কভার নেই। জলের মতন টাকা খরচ হতে লাগলো। দিন শেষ হয়ে আসছে, এক কথা মাথায় রেখেই সবাই ওদের দুজনের 4 হাত শাস্ত্রসম্মত এবং আইনসম্মতভাবে এক করে দিতে চাইল। টাকা পয়সার টানাটানিতে কমল মন্দিরে গিয়ে বিয়ে আর ছোট করে একটু মিষ্টি মুখের ব্যবস্থা করতে চাইল। কিন্তু আরতি এই ইচ্ছাটা উড়িয়েই দিল। ওর নাকি ছোটোবেলার থেকেই অনুষ্ঠান করে বিয়ে করার শখ। কনের সাজে সাজবে, অনেকের উপস্থিতিতে অগ্নিসাক্ষী, মালা বদল, সিঁদুরদান হবে। অবশ্য ও নিজেও কিছু টাকা কমলকে দিতে চেয়েছিল। কমল না নিলেও ধার দেনা করেই অনুষ্ঠানটা করল। কিছুদিন বাদেই কমলের বাবার দেহাবসান হলো। হঠাৎ আচমকা এই ঘটনায় কমলের মা বিহ্বল হয়ে পড়ল। অসহায় মাকে কমল আরও আঁকড়ে রাখল। আরতিও বাড়ির বউয়ের কর্তব্যে কোনো রকম ঘাটতি রাখল না। ধীরে ধীরে প্রকৃতির নিয়মে সবই স্থিতিশীল হলো। আরতিও দুবারই নিপুণ হাতে সামলে নিল। দেখতে দেখতে আরও 3টে বছর কেটে গেল। আবার বিদেশে যাবার বড় একটা সুযোগ এলো, এবার প্রমোশন সহ। কিন্তু কমল বিদেশে যাবার পরিকল্পনা বাতিল করে দিল। মাকে ছেড়ে যাওয়া কল্পনাতেই আনতে পারল না। ওদিকে আরতি জীবনের এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। কমলকে ছাড়াই একা 2 বছরের জন্য বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কমল এই কোম্পানি ছেড়ে আরেকটু বেশি টাকাতে আরেক কোম্পানিতে যোগ দিল। টেলিফোন, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলিং, মেসেজ এবং সর্বোপরি ফোনে যোগাযোগ চলতে থাকলো। কিন্তু এই যোগাযোগ সৌরজগতের কক্ষপথে নির্দিষ্ট গতিবেগ
বা সময়ে ঘোরার মতন নয়। সময় বিশেষে বাড়া কমার কথা থাকলেও কোনো চিন্তার কারণ থাকতো না, কিন্তু যোগাযোগ যেন কমতেই থাকলো। অথচ বাপের বাড়ির সাথে যোগাযোগ আগের মতোই রেখেছে দত্তগিন্নি। এ বাড়িতে স্বাভাবিক যাতায়াতও আছে। অসহায়তার কাছে আর হার মানতে মন মানেনি কমলের। একটু কঠোর হয়েই নিজেদের জীবনের ভবিষ্যৎটা কী হবে জানতে চাইল। এই পরিস্থিতিতে আসতে একটু সময় লেগেছে বৈকি। ইদানিং ফোনেও প্রায় পাওয়া যায় না আরতিকে। পুরনো অফিসের বন্ধুদের কাছ থেকে অন্য ধরনের কিছু ইঙ্গিত পাচ্ছিল। অথচ এই আরতির সাথে যখন বিদেশে গেছিল থাকার জন্য ভাড়া নেওয়া স্টুডিও অ্যাপার্টমেন্টে ঢোকার আগেই সন্ধ্যের আকাশের দিকে চোখ গেছিল। সেদিন আকাশে ছিল রেড মুন আর লাখো তারা। আরতি বলেছিল, এখানে মন্দির নেই, এই লাল চাঁদকেই অগ্নিসাক্ষী করে লাখো তারার উপস্থিতিতে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম। সিঁদুর না হয় সত্যি অগ্নিসাক্ষী করেই হবে। তারপর কমলের হাত ধরে প্রথমে বাঁ পা দিয়েই ঘরে ঢুকেছিল। ইদানিং আরতির সাথে কথা বলেই বুঝেছিল নিজেদের মধ্যে ভৌগোলিক দূরত্ব শুধু বেড়েছে তাই নয়, ওর মনও সৌজন্যের বাধা গণ্ডি পার করে ফেলেছে। একমাত্র উচ্চাসার মরীচিকায় আকৃষ্ট হয়ে পড়েছে, যেন খুঁজে পেয়েছে সঠিক সমমনস্ক, সমব্যথী, সমোচ্ছ্বাসী এক সাথী। সেই আশঙ্কাই সত্যি হলো। কয়েকদিনের মধ্যে ডিভোর্সের নোটিশও পেয়ে গেল। রাস্তায় দেখা হওয়ার পর কথাবার্তা বলে বুঝতে পারল এ খবর আরতির বাবা মায়েরও অজানা। মনের মধ্যে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেতেই লাগলো। প্রথমত, নিজে উচ্ছ্বাসী হলে কি সম্পর্ক ঠিক থাকতো? দ্বিতীয়ত, সন্তান হলে কি সে বাবা মা দুজনের কাছেই স্বাভাবিক জীবন কাটাতে পারত? সর্বোপরি, নিজে পণ্ডিত ব্রাহ্মণের সন্তান বলে বিয়ের সময় যে মন্ত্র মনের গভীর থেকে উচ্চারণ করেছিল তার প্রায় পুরোটা মানেই জানে এবং বোঝে। তাই ডিভোর্সের নোটিশে সই করতেই পারে, কিন্তু মন্ত্র পড়ে যখন বিয়েটা হয়েছে তখন সেই উচ্চারণের মধ্যে যে বিশ্বাস ছিল তার কি হবে? প্রায় কোনো চিন্তা না করেই কমল আরতিকে একটা ইমেল করে দিল। বিয়েটা যদি শুধু কাগজ কলমে হতো তাহলে আজ নোটিশে সই করে দিলেই সব শেষ করা যেত, কিন্তু তুমি তো জোর করে অগ্নিসাক্ষী রেখে মন্ত্রোচ্চারণ করে বিয়ে করেছিলে। সেটা শেষ করার পদ্ধতিটা জানাও আর বিচ্ছেদটা দ্রুত কার্যকরী করে ফেলো। আমি এক মুহূর্তও দেরি করব না। মেল পাঠানোর পর 3 মাস হয়ে গেছে, এখনও কোনো জবাব আসেনি।